পাত্র দেখে এসে বাবা বললেন, এর থেকে ভালো ছেলে আর হয় না। দাদিও তাল মেলালেন, এত সুন্দর ছেলে, একে বিয়ে না করা অন্যায়। শ্রাবণী একরাশ বিরক্তি নিয়ে বলল, তাহলে তুমি বিয়ে করে ফেলো দাদি। আমি করেই ফেলতাম, তোর দাদা না থাকলে। শ্রাবণী বিরক্তির মধ্যেও হেসে ফেলল। দাদা পেরে এলেন। দাদির দিকে কি বললে তুমি? মা এবার এগিয়ে এলেন শ্রাবণীর দিকে, মাথায় হাত রেখে বললেন, আচ্ছা, তোর বিয়ে করতে হবে না, শুধু একবার ছেলেটার সাথে দেখা কর। শ্রাবণী দীর্ঘশ্বাস ফেলল। বাড়ি শুদ্ধ সবাই যেভাবে প্রশংসা করছে, তারও মনেও কৌতূহল হচ্ছে। একবার দেখা করলেই হয়, বিয়ে তো আর সে করছে না, করা সম্ভবও না। অবশেষে দেখা করার দিন এলো। শ্রাবণীর চেয়ে তার ছোট বোন ঈশানা বেশি এক্সাইটেড। একটার পর একটা ড্রেস আলমারি থেকে বের করছে। কোনটা পরবে আপু? শ্রাবণী একটা ধবধবে সাদা জামা পরল, সাথে সাদা সালোয়ার, সাদা ওড়না। বাড়ির সবাই শ্রাবণীকে এর জন্য বকাবকি করতে লাগল। মা একটা লাল জামদানি শাড়ি দিলেন পরতে। শ্রাবণী বলল, হয় আমি সাদা ড্রেস পরেই যাব, না হলে যাব না। এরপর সবাই চুপ হয়ে গেল। শ্রাবণীর খুব দেখার শখ, এমন সাদা ড্রেস পরে গেলে পাত্র মহাশয় কেমন ভেবাচাকা খায়। দাদি শ্রাবণীর কানে পুরনো আমলের দুটো স্বর্ণের ঝুমকা পরিয়ে দিলেন। শ্রাবণী বুঝতে পারছে তাকে এমন বড় বড় দুল পরে জোকার লাগছে, তবুও সে কিছু বলল না। যত খারাপ দেখায় ততই লাভ। শ্রাবণী ঘর থেকে বের হতে যাবে, এমন সময় তার ছোট ভাই অভিক এসে কাঁদো কাঁদো মুখ করে বলল, আপু, তুমি প্লিজ এই ভাইয়াটাকে বিয়ে করো, তাহলে ওনার বন্দুক হাতে নিয়ে আমি ছবি তুলতে পারবো। শ্রাবণী হেসে প্রস্থান করল। পাত্র যে আর্মি অফিসার সে তো ভুলেই গিয়েছিল। যে রেস্টুরেন্টে দেখা করার কথা দুজনে, শ্রাবণী সেখানে গিয়ে দেখল কোনার টেবিলটা একটা ছেলে মাথা নিচু করে বসে আছে। এগিয়ে যেতে লাগলো সেদিকে। অফিসার শব্দটা শুনলেই শ্রাবণীর মনে বয়স্ক ভুড়িওয়ালা পুরুষের ছবি ভেসে আসে। কেন জানি এই ছেলেটা তার তুলনায় বাচ্চা বলা চলে। টেবিলের কাছে গিয়ে শ্রাবণী বলল, আপনিই কি পাত্র? ছেলেটা থতমত খেয়ে শ্রাবণীর দিকে তাকালো। কাউকে ভরকে দিতে শ্রাবণীর খুবই মজা লাগে। ছেলেটা কিছু বলার আগেই শ্রাবণী বলল, বসবো? অবশ্য বসার জন্য আপনার পারমিশন নেওয়া দরকার কি? রেস্টুরেন্টের আপনার কমান্ডে চলে না। বলে শ্রাবণী চেয়ার টেনে বসল। ছেলেটা মাথা নিচু করে হাসল। শ্রাবণী তাকিয়ে রইল। কি সুন্দর হাসি! গায়ের রং ফর্সাও না, আবার কালোও না। মাথার চুলগুলো এত বেশি ছোট করে কাটা, তবুও ছেলেটাকে অসুন্দর লাগছে না, ভালোই লাগছে। শ্রাবণী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ছেলেটাও তার দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে খেয়াল হলে শ্রাবণী চোখ ফিরিয়ে নেয়, কিন্তু সে এখনও তাকিয়েই আছে। কিছুক্ষণ পর শ্রাবণী বলল, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে অনেক সুন্দর লাগছে তাই। এবার শ্রাবণী চমকালো, এমন সাদা ড্রেসেও? শ্রাবণী বলল, মিথ্যে কথা বলছেন কেন? সত্যি, আমি ভেবেছিলাম আপনি লাল ক্যাটকেটে রঙের কিছু একটা পরে আসবেন, মুখ ভর্তি মেকআপ নিয়ে, কিন্তু আপনি একদম শুভ্র পরীর মতো এসেছেন। সাদা রঙে অনেক পবিত্র লাগছে আপনার। শ্রাবণী আবার চমকালো। আসলেই কি সুন্দর লাগছে সে বুঝতে পারছে না, কারণ আয়নায় সে নিজেকে একবারও দেখেনি। ছেলেটা বলল, আসুন, আপনার একটা ছবি তুলে দিই, বাইরে আসুন। বলেই সে হাঁটা ধরল। শ্রাবণী হঠাৎ ডেকে উঠল, এই পাত্র সাহেব। শ্রাবণী বলতে চেয়েছিল সে ছবি তুলবে না, কিন্তু পুরো কথা তার শেষ করতে পারল না। রেস্টুরেন্টের অনেকেই পাত্র সাহেব কথাটা শুনে হাসাহাসি করছে। পাত্র সাহেব নিজেও হাসছে। কাছে এসে বলল, আমার নাম অয়ন, অয়ন চৌধুরী। তুমি চাইলে পাত্র ডাকতে পারো। এখন চলো। শ্রাবণী লজ্জায় কুণ্ঠে আর কিছুই বলল না। অয়নের পিছু পিছু বাইরে এলো। রেস্টুরেন্টের সামনে অনেকগুলো লাল রঙা পাতার গাছ। শ্রাবণী সেখানে দাঁড়ালো। অয়ন তার হাতে একগুচ্ছ সূর্যমুখী ফুল দিল, বলল, এগুলো নিয়ে দাঁড়াও। কখন আবার হাতে করে এই ফুল আনলো শ্রাবণী তো দেখিনি। একদম প্রফেশনাল ফটোগ্রাফারের মতো ছবি তুলল অয়ন। রেস্টুরেন্টের ভেতরে ঢুকল, আবার দুজনে নিজেদের জায়গায় বসল। শ্রাবণীকে ছবিটা দেখতে দিল। শ্রাবণী নিজের ছবি দেখে নিজেই অবাক হয়ে গেল। আশ্চর্য, তাকে তো আসলেই খুব সুন্দর লাগছে। সাদা জামার সাথে সোনালি ঝুমকাগুলো এত সুন্দর মেনিয়েছে। হাতে সূর্যরঙা সূর্যমুখী, আসলেই সুন্দর লাগছে। অয়ন বলল, হয়েছে হয়েছে, এত দেখতে হবে না, আমার বউকে পরে নজর লাগিয়ে দেবে। শ্রাবণী লক্ষ্য করল অয়ন তাকে তুমি করে বলছে। ধরে নিয়েছে বিয়েটা হবে। এখন যদি সে বলে যে আপনাকে আমার এক বিন্দু পছন্দ হয়নি, তাহলে কেমন হবে? না, বাবা জানলে অবস্থা খারাপ করে ফেলবে। শ্রাবণী বেখেয়ালি হওয়ার ভান ধরে তার জামার হাতার খানিকটা উপরে তুলল। তার হাতে মোট 6টা কাটা দাগ। সে নিজে ব্লেডে কেটেছিল, কোনো এক সময়, তার ইচ্ছার সময়। সেগুলো দেখুক। অয়ন দেখল, কিন্তু কিছুই বলল না।
ওয়েটারকে খাবার দাবারের নাম বলতে লাগল। শ্রাবণী ভারী অবাক হল। এর আগেও বাবা তাকে বেশ কয়েকটা পাত্রের সাথে দেখা করিয়েছে। প্রত্যেকজনকে শ্রাবণী নিজের হাতের কাটার চিহ্নগুলো এভাবে দেখিয়েছে। তারা তখন হতভম্ব হয়ে জিজ্ঞেস করেছে, এগুলো কিভাবে হলো? আপনি কেটেছেন? কিন্তু কেন? শ্রাবণী সত্যিটাই বলেছে, হ্যাঁ আমি কেটেছি, একজনকে ভালোবাসতাম তাই। ব্যাস, এতেই বিয়ে ভেঙে যেত। কিন্তু অয়ন কিছুই বলল না। কেন? এরপর খাবার চলে এলো। অয়ন দেখল শ্রাবণীর কাটা হাতে চামচ ধরে খেতে কষ্ট হচ্ছে, তাই সে নিজের চামচগুলো রেছে হাত দিয়ে খাওয়া শুরু করল। বলল, হাত দিয়ে না খেলে কি পেট ভরে? শ্রাবণী হেসে বলল, এক্স্যাক্টলি। খেতে খেতে দুজনের মধ্যে টুকটাক কথা হচ্ছিল। শ্রাবণী বারবার অয়নের দিকে তাকাচ্ছিল। ছেলেটা যথেষ্ট স্মার্ট, কথাও বলে খুব গুছিয়ে। এক পর্যায়ে শ্রাবণী জিজ্ঞেস করল, আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল না আগে? অয়ন বলল, না, যে চাকরি করি আবার এসব বানানোর টাইম আছে। কলেজ লাইফেও ছিল না। না, আমি ক্যাডেট কলেজে পড়েছি তো, তাই কোনো মেয়ে ছিল না ক্লাসে। বাট আমাদের একটা ম্যাম ছিল জানো, ওনার ক্লাস থাকলেই আমরা বলতাম, আজকে শাশুড়ি আমার ক্লাস নিবে। মানে জাতীয় শাশুড়ি হয়ে গিয়েছিলেন উনি। শ্রাবণী হাসতে লাগলো অনেকক্ষণ। শেষে বলল, এই জানো, আমাদের একজন বয়স্ক সিঙ্গেল স্যার ছিলেন, কেমিস্ট্রি পড়াতেন, ভীষণ রাগী। আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে স্যারকে লাভ লেটার লিখেছিলাম। অয়ন হেসে বলল, তুমি দেখি আরেক ডিগ্রি ওপরে। শ্রাবণী হঠাৎ খেয়াল করল সে অয়নকে তুমি করে ফেলেছে। একটু অস্বস্তি লাগতে লাগল। অয়ন তখন বলল, ও মনে পড়েছে আমার গার্লফ্রেন্ডের কথা। এত বেরিয়ে এলো আসল কথা। তখন পরে টেনে বুঝেছ। এক ভেকেশনে বাসায় এসে ফেসবুকে এক সুন্দরীর সাথে আলাপ হলো, নাম অন্বেষা। এরপর মন দেওয়া নেওয়া। পরে কলেজে ফিরে এলাম। এরপরের ভেকেশনে বাসায় গিয়ে দেখি আমার অন্বেষার আসল নাম অর্ক। আমি ইমোশনাল হয়ে মেসেজ দিলাম, সে রিপ্লাই দিল, ভাই আমি ছেলে। অন্বেষা ছেলে? এ দুঃখে আমার চোখে পানি চলে এসেছিল। শ্রাবণী হেসে কুকড়ে গেল। 1 ঘন্টার মধ্যেই অয়নের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। এরপর তারা কত কিছু নিয়ে যে কথা বলে তার হিসেব নেই। চলে আসার সময় অয়ন তাকে পৌঁছে দিল আর হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। শ্রাবণী বাসায় এলো সন্ধ্যায়। সবাই উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করল, ছেলে কেমন লেগেছে? ভালো বলে সে দুপায়ে সিঁড়ি বেয়ে দোতলায় নিজের ঘরে চলে গেল। শুনতে পেল নিচ থেকে সবার উচ্ছ্বাস শোনা যাচ্ছে। শ্রাবণী ব্যাগ থেকে র্যাপিং পেপারে মোড়ানো গিফটগুলো বের করল। একটা কি সুন্দর আয়না! আয়নার চারদিকে কাঠের রঙা পুরনো আমলের ডিজাইন, ঠিক যেন রাজা রানীর আয়না। একজোড়া রূপার নূপুর, তবে ঝুনঝুন করে বাজে না। একটা সাদা আর আসমানি রঙের শাড়ি, ঠিক যেন আকাশ। একটা চিরকুটও রয়েছে, মাই সানফ্লাওয়ার। হঠাৎ শ্রাবণীর ফোন বেজে উঠল। রিসিভ করতে ওপাশ থেকে অয়নের গলা শোনা গেল, পৌঁছেছ ঠিকমতো? তুমি তো বাড়ি অবধি দিলে না। মানে কথা বলতে মন চাইছিল, অজুহাত পাচ্ছিলাম না কল করার। শ্রাবণী হাসল, বলল, সূর্যমুখী এতই প্রিয়? এমন সময় দরজায় নক করতে লাগলো, আপো তুই বিয়েতে লেহেঙ্গা পরবি নাকি শাড়ি? শ্রাবণী ধমক দিয়ে ঈশানাকে তাড়ালো। অয়ন অনেক কিছুই বলে যাচ্ছে। শ্রাবণী ভাবল অয়নকে এখনই সবটা সত্যি জানিয়ে দেওয়া উচিত, কিন্তু তখন আর কিছুই বলতে পারল না, কেন জানি না। আবার রাতের দিকে অয়ন মেসেজ দিল, তোমার বাবা আর আমার বাবা আমাদের বিয়ের ডেট ফাইনাল করে ফেলেছে, শুনেছ? শ্রাবণী অয়নকে কল করল, বলল, আমি একজনকে খুব ভালোবাসতাম, খুব খুব বেশি। তার জন্য আমি নিজের হাতও কেটেছিলাম, এমনকি তার জন্য বাড়ির থেকে পালিয়েও গিয়েছিলাম তাকে বিয়ে করব বলে। শ্রাবণীর চোখে পানি চলে আসে। তো বিয়ে করনি কেন? কারণ ও আমাকে ধোঁকা দিয়েছিল, ও সেদিন আসেনি। অয়ন বলল, তুমি কি এখনও ওকে ভালোবাসো? শ্রাবণী চোখ মুছে বলল, না, একদম না। তাহলে তো আর কোনো সমস্যা নেই আমাকে বিয়ে করতে। শ্রাবণী খুব অবাক হয়, বলে, না। পরদিন থেকেই বিয়ের তোড়জোড় চলতে লাগলো পুরো দমে। দেখতে ভালোই লাগে, চারদিকে সাজ সাজ রব। কিন্তু শ্রাবণীর মনে একটা কাটা থেকে যায়। সে সবটা সত্যি তো অয়নকে বলেনি। বললে অবশ্য অয়ন কি বিয়েতে রাজি হতো? না, সে জানে। শ্রাবণী তার ভয়ঙ্কর অতীতকে মনে করে ভয়ে শিউরে ওঠে। সত্যিটা যখন অয়ন জানবে তখন কি হবে? শ্রাবণীর ভয় হতে থাকে, অয়নকে হারানোর ভয়। একদিনে একটা মানুষকে কিভাবে এত ভালো লাগলো তার?
শ্রাবণী আর অয়নের বিয়ের তারিখ ঠিক হয়ে গেল সামনের সপ্তাহে। বিয়ে ঘরোয়াভাবে যতটুকু অনুষ্ঠান করা যায় তাই করা হবে। নিকট আত্মীয়রাও এর মধ্যে শ্রাবণীদের বাড়িতে চলে এসেছে। শ্রাবণী এক ফাঁকে মাকে ডেকে বলল, মা, অয়নদের সবটা জানিয়ে দেওয়া উচিত না? আমার কেমন যেন চোর চোর লাগছে নিজেকে। মা রাগে চোখে তাকালেন, তার চোখ থেকে যেন আগুন ঝরে পড়ছে। বললেন, এতই সাধু তুই, তাহলে বিয়ের আগে ওই ঘটনা তোর সাথে ঘটল কেন? একটা বাড়তি কথা যদি তুই আর বলিস, আমার থেকে খারাপ আর কেউ হবে না। শ্রাবণী চোখে পানি ফেলে। বিকেলে আবার অয়ন আর সে ঘুরতে বেরোয়। অয়ন আজকেও সূর্যমুখী ফুল এনেছে। শ্রাবণী হেসে জিজ্ঞেস করল, এই ফুল তুমি কোথায় পাও প্রতিদিন? অয়ন বলল, দেখতে চাও? শ্রাবণী হ্যাঁ সূচক মাথা নাড়ালো। অয়ন বলল, তাহলে আমার সাথে চলো। অয়ন ওকে নিজের বাড়িতে নিয়ে গেল। শ্রাবণী অবাক হয়ে বলল, তুমি এখানে কেন এনেছো? তোমার মা বাবা কি মনে করবে? কি লজ্জার ব্যাপার। আরে প্যারা নিও না, বাসায় কেউ নেই। শ্রাবণীর চোখ বড় বড় করে বলে, মানে খালি বাড়িতে এনেছো কেন আমাকে তুমি? আরে ধুর, মানে নেহা আছে বাসায়, হেল্পিং হ্যান্ডরাও আছে। অয়ন শ্রাবণীকে ছাদে নিয়ে গেল। ছাদে এসে শ্রাবণীর চোখ কপালে উঠে গেল। ছাদের অর্ধেক জুড়ে সূর্যমুখী বাগান, কি যে সুন্দর লাগছে। অয়ন বলল, আমার বোন নেহা আর ভাই মিলে করিয়েছে, সুন্দর না? খুব। শ্রাবণী দ্বিতীয় দফা অবাক হলো অয়নের ঘরে এসে। এত সুন্দর পেন্টিং দেওয়াল জুড়ে। অয়ন বলল, এগুলো নাকি তার আঁকা। শ্রাবণী প্রথমে বিশ্বাস করল না, কিন্তু অয়নের বোন নেহা বলল, আসলে নাকি অয়নেরই আঁকা। শ্রাবণীর নেহার সাথেও খুব ভাব হলো। সারা বাড়ি ঘুরে ঘুরে দেখালো নেহা। এখন থেকেই নেহা ভাবই দেখছে সারাক্ষণ। শ্রাবণীর খুব লাজ লাগতে লাগলো। সন্ধ্যায় বাড়ি ফিরল সে। ঈশানা খোটা দিয়ে বলল, মানুষের বোন নাকি বিয়ের পরপর হয়ে যায়, আমার বোন তো এখনই বোর হয়ে গেল রে। শ্রাবণী চোখ রাঙালো। ঈশানা হাসতে লাগলো। রাতে শ্রাবণী বলল, জানিস অয়ন অনেক ভালো আর্ট পারে। ঈশানা বলল, কে আপু? অয়ন না? কি অবস্থা তোমার আপু, সারাক্ষণ খালি অয়ন অয়ন করো কেন? তোমাকে কি ব্ল্যাক ম্যাজিক করেছে অয়ন ভাইয়া? সর, তোর সাথে আর কথাই বলবো না। শ্রাবণী বারান্দায় চলে এলো। অন্যদিন এ সময় অয়ন ফোন করে, কিন্তু আজ করছে না। কিন্তু কেন? শ্রাবণী খুব অস্থির লাগতে লাগলো। এর আগেও তার মধ্যে এমন অস্থিরতা কাজ করেছিল সৌভিকের জন্যে। তারা দুজন দুজনকে খুব ভালোবাসত, এক কথা না বলে থাকতে পারত না। একসময় ওদের সম্পর্কের কথা জানাজানি হলে দুই পরিবার বিয়ে দিতে রাজি হয়। বিয়ের তোড়জোড়ও হয়ে গিয়েছিল, কিন্তু শেষে সৌভিক আর তাকে বিয়ে করল না। শ্রাবণীর ভাবনায় হঠাৎ ছেদ পড়ে। অয়ন কল করেছে। অয়নের সাথে কথা বললে পুরনো সব কষ্ট ভুলে যায়। শ্রাবণী কখন যে সময় চলে যায় টেরও পাওয়া যায় না। কথায় কথায় শ্রাবণী অয়নকে বলে, আর্মি অফিসাররা অনেক রাগী হয় আমি ভাবতাম, কিন্তু তোমার সাথে কথা বললে মনে হয় তুমি আমার নমনীয় প্রেমিক। অয়ন হাহা করে হেসে উঠল, বলল, আমিও রাগী। যখন কেউ আমাকে মিথ্যে বলে, ধোঁকা দেয়, আমি সহ্য করতে পারি না। শ্রাবণীর বুকটা ধক করে ওঠে। সে অয়নকে বলে, অয়ন, এই যে সৌভিক আছে না, ওর সাথে আমার পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছিল, অনেক দিনের সম্পর্ক ছিল আমাদের। ও, তাহলে বিয়ে ভাঙল কেন? কারণ ওরা আমাদের কাছে 10 লক্ষ টাকা চেয়েছিল। শালারা কত বড় শয়তান! কেস করনি তোমরা? কত বড় সাহস, যৌতুক চায়? শ্রাবণী কান্নাজড়িত কণ্ঠে আরও কিছু বলতে চায়, কিন্তু অয়ন থামিয়ে দেয়, বলে, যেই অতীত কষ্ট দেয় সেই অতীত ভুলে যাওয়াই শ্রেয়। শ্রাবণীর বিয়ের আর 2 দিন বাকি। শ্রাবণী সব কিছু ভুলে সবার সাথে আনন্দে যোগ দেয়। অয়নের সাথে তার অনেক বন্ধুত্ব হয়েছে এই কয়েকদিনের মধ্যেই। তার জীবনের সব কাহিনী, পছন্দ অপছন্দ সব অয়নকে জানানো হয়ে গেছে। অয়নও তাকে কত শত গল্পই না শোনায়। সারা রাত শেষ হয়ে যায়, তবুও কথা শেষ হয় না। অয়ন বলল, পরশুদিন তো বিয়ে হয়ে যাচ্ছে, আসো বিয়ের আগে একবার দেখা করি। শ্রাবণী অয়নের দেওয়া শাড়ি পরে বের হয়। সারা দিন অনেক ঘোরাঘুরি করে। শ্রাবণী সারাক্ষণ অয়নের হাত ধরে থাকে। এক পর্যায়ে শ্রাবণী জোর পড়ে অয়নকে রাস্তার ধারে ফুচকা খাওয়াতে চায়। অয়ন বলে, আমি মরে গেলেও এই আনহাইজেনিক জিনিস খাবো না। শ্রাবণী বলে, আমি খাওয়ালে খাবে না? তুমি নিজ হাতে খাওয়ালে তো বিষও খেয়ে ফেলবো। কবি বলেছেন, বউয়ের হাতে বিষও নাকি অমৃত, তাই না? কোন কবি বলেছে শুনি? মহাকবি আদনান অয়ন চৌধুরী।
শ্রাবণী হাসতে লাগল। ভালোই ফ্লটিং স্কিল তোমার। অনলাইনে এরকম একটা কোর্স করেছিলাম। চুপ থাকো, বাজি কোথাকার। একটু পর শ্রাবণী বলল, তুমি আমার একটা স্কেচ করে দেবে? তোমার একটা ছবি আমি অলরেডি এঁকে রেখেছি। সত্যি? তাহলে আমাকে দাওনি কেন? এটা এখন দেওয়া যাবে না, এটা বাসর রাতে দিব। অয়ন মৃদু হাসল। শ্রাবণী তাকিয়ে থাকে, বলে, বিয়ের পর তোমার হাসির ওপর আমি নিষেধাজ্ঞা জারি করব। আমি ছাড়া অন্য কোনো মেয়ের সামনে তুমি এমন মন কাড়া হাসি হাসতে পারবে না। অয়ন আবারও হাসে। সন্ধ্যায় শ্রাবণীকে বাসার কাছে পৌঁছে দেয় অয়ন। যাওয়ার সময় শ্রাবণীর বুকটা হঠাৎ খুব খালি খালি লাগতে থাকে। সে পিছন ঘুরে অয়নকে দেখে। অয়ন দাঁড়িয়ে হাসছে। ভ্রু নাচেই ইশারা করল, কি হয়েছে? শ্রাবণীর কেন জানি মনে হতে থাকে অয়নকে আর সে দেখবে না। কেমন আচ্ছন্নের মতো হয়ে যায় সে। তার জীবনে তো কোনো আনন্দ নেই, হাসি নেই, খুশি নেই। অয়ন তাকে ছেড়ে চলে গেলে সে তো আবার অন্ধকারে ডুবে যাবে। সে ঘরের মধ্যে থেকেই দৌড়ে এসে অয়নকে জড়িয়ে ধরে। অয়ন প্রথমে বলে, এই কি করছো, ছাড়ো। কিন্তু পরক্ষণে বুঝতে পারে শ্রাবণী কাঁদছে। শ্রাবণীর মাথায় হাত রাখে সে। এই বোকামি, কাঁদছো কেন? তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আগে না, তুমি চাইলেও তাড়াতে পারবে না। শ্রাবণী অয়নের হার্টবিট শুনতে পায়। হঠাৎ তার হুঁশ ফিরে সে অয়নকে ছেড়ে দৌড়ে চলে যায়। একটু পরে অয়ন কল করে, কিন্তু শ্রাবণী বারবার কেটে দেয়। মেসেজে লেখে, তোমার সাথে কথা বলতে পারবো না এখন, লজ্জা লাগছে। অয়ন মেসেজ দেয়, জড়িয়ে তো তুমি ধরেছ, এখন আবার লজ্জা পাও কেন? শ্রাবণী তবু কল ধরে না। তার মনে কত শত চিন্তা। ওকে নিয়ে এত খুশি তো আগে লাগেনি। তার নতুন সংসার নিয়ে কত শত ভাবনা। সারাক্ষণ খালি অয়নের নাম মুখে চলে আসে। শ্রাবণী ঘুমিয়ে পড়ল রাতে। পরদিন ঘুম থেকে উঠেই তার মনে পড়ল আগামীকাল তার বিয়ে। অয়ন সারা জীবনের জন্য তার হয়ে যাবে। ঘড়িতে তাকিয়ে দেখে 9:30 বাজে। এখনও কেউ তাকে ডাকল না কেন? নিজে নেমে দেখে মা নিষ্প্রাণ মুখ করে বসে আছে। দাদি কাঁদছে। আর বাবা চাচার সাথে কি নিয়ে চেঁচামেচি করছে বোঝা যাচ্ছে। চাচাও খুব রাগী। সে ঈশানাকে ডাকল। জিজ্ঞেস করল, কি হয়েছে? ঈশানা বলল, অয়ন ভাইয়ারা বিয়ে ভেঙে দিছে, ওদেরকে কে জানি সব কিছু বলে দিছে। শ্রাবণী যেন কথাটা শুনতে পেল না, কিংবা শুনলেও বুঝতে পারল না। সে ছুটে নিজের ঘরে চলে গেল। অয়নকে কল করতে লাগল, কিন্তু মোবাইল বন্ধ। শ্রাবণী কাঁদতে লাগল। এমন করো না প্লিজ, আমি জীবনে বিনা দোষে অনেক কষ্ট পেয়েছি, আর কষ্ট দিও না। আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। শ্রাবণী একটার পর একটা কল করেই যাচ্ছে অয়নের ফোনে, কিন্তু ফোন বন্ধ। যেন শ্রাবণী তাকে রিচ করতে না পারে, এজন্যই সে এমনটা করে রেখেছে। শ্রাবণীর চোখ বেয়ে ঝর্ণার জলস্রোতের মতো পানি পড়ছে। সে মনে মনে আল্লাহকে ডাকছে। কেন এত ভালো ব্যবহার করল? কেন সব সময় পাশে থাকবে বলল? কেন এত স্বপ্ন দেখালো, যদি ছেড়েই চলে যাবে? অবশেষে শ্রাবণী ফোন রেখে ওয়াশরুমে চলে যায়। দরজা আটকে পানির ট্যাপ ছেড়ে বলতে থাকে, আমি আর কাঁদব না, আমি আর কাঁদব না। কিন্তু চোখের পানি তো বাধা মানে না। মা এসে ঘরে ডাকেন, শ্রাবণী, অনেক বেলা হয়েছে, খেতে আয়। মায়ের গলা রোবটের মতো নিষ্প্রাণ। শ্রাবণী বলল, আমি খাবো না, যাও তুমি। মা বারবার ডাকতে থাকে। এমন সময় দাদি আসে। দাদি বলেন, এমন মুখপুরি খাওয়ার দরকার নেই, মরে গেলেও তো আমাদের। আর বারবার এত অপমান সহ্য করতে হতো না। বলতে বলতে দাদি কাঁদতে লাগলেন। শ্রাবণী 2 হাত দিয়ে কান চেপে ধরে রাখে। বাড়ির মেহমানরা সবাই চলে গেছে। শুধু শ্রাবণীর চাচা, চাচি আর নানি রয়ে গেছেন। পুরো বাড়িকে সুন্দর করে সাজানো হয়েছিল। বিয়ের কার্ডও সবাইকে বিলি করে দেওয়া হয়েছে। এখন ফোন করে সবাইকে বলতে হচ্ছে বিয়ে হবে না। এ কথা শুনে সবাই দুঃখী হওয়ার ভান করে। কাটা ঘায়ে নুনের ছিটা দেয়। পুরো বাড়ির আনন্দ এক নিমিষে উধাও। সন্ধেবেলা শ্রাবণী বারান্দায় বসে পুরনো কথা ভাবতে থাকে। সৌভিকের কথা। সে তখন 9-এ পড়ত। পড়াশোনায় বেশ ভালো ছিল। তখন তার জীবনে আসে সৌভিক, এক উচ্ছৃঙ্খল ছেলে। সারাক্ষণ বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া আর নয়তো বাইক চালানো, এই 2 হলো সৌভিকের প্রধান কাজ। এই সৌভিকটাকেই ভালোবাসে শ্রাবণীকে। এই কথা প্রথম ইপ্সিতার মুখে শুনে শ্রাবণী হেসে ফেলেছিল। বলেছিল, বাসুক, আমি কোনোদিনও তাকে ভালোবাসব না। কিন্তু সৌভিকের পাগলামি বাড়তেই থাকে। সারাক্ষণ তার পিছু পিছু ঘুরত আর তার ভাঙা রেকর্ডের মতো বলতেই থাকত, ভালোবাসি, ভালোবাসি।
একসময় শ্রাবণীর মন গলে যায়। সে বলে, তোমার মতো এমন উচ্ছৃঙ্খলকে আমি ভালোবাসি না, আগে ভালো ছেলে হয়ে দেখাও। এরপর সত্যি সত্যি সৌভিক বদলে যায়। সে তার বাবার ব্যবসায় হেল্প করে আর বাইরে বাইরে ঘোরে না। পোশাক আশাকেও যথেষ্ট বদল আসে। শ্রাবণী তো পুরোই অবাক। এরপর দুজনের রিলেশন শুরু হয়, যা ছিল 3 বছর। সৌভিক এত কেয়ারিং ছিল তার প্রতি, সে ভাবত দুনিয়ার সবচেয়ে লাকি সে। পরে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসলে তার বাবা একটু রাগারাগি করলেও মেনে নেয়। সেবারও অনেক আনন্দের সাথে বিয়ের তোড়জোড় চলছিল। ঠিক এভাবেই শ্রাবণী অনেক স্বপ্ন দেখেছিল, আর এভাবে বিয়েটা ভেঙে গিয়েছিল। শ্রাবণী পাগলের মতো হয়ে গিয়েছিল, নিজের হাত কেটে ফেলেছিল, হাসপাতালে ভর্তিও ছিল। কিন্তু তার কেয়ারিং সৌভিক একবার দেখতেও এলো না। তার বাবা অনেক রিকোয়েস্ট করল বিয়েটা যেন হয়, কিন্তু সৌভিকের বাবা 10 লাখ টাকা চাইল। সেরে ওঠার পর শ্রাবণী বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল সৌভিকের জন্য, কিন্তু সৌভিক তাকে গ্রহণ করেনি। এই ঘটনার 4 বছর হয়ে গেছে। শ্রাবণী এখন অনার্স চূড়ান্ত বর্ষের ছাত্রী। এই 4টা বছর যে শ্রাবণী কত কষ্টে ছিল সে কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। পরদিন সকাল হয়। শ্রাবণীর মনে পড়ে আজ তার বিয়ে অয়নের সাথে। তার ঠোঁটে এক টুকরো হাসি ফুটে ওঠে। পরক্ষণে মনে হয় বিয়ে তো ভেঙে গেছে। শ্রাবণী দীর্ঘশ্বাস ফেলে ফোন হাতে নেয়। দেখে অভিক নাম্বার থেকে অনেকগুলো কল। শ্রাবণী বিরক্ত হয়। সে অয়নকে কল দেয়। আবার ফোন বন্ধ। আচ্ছা, বিয়ে করার দরকার নেই। শ্রাবণী শুধু অয়নের কাছে জানতে চায় তার দোষটা কি। সৌভিক না হয় বেশি শিক্ষিত ছিল না, তাই বিয়ে ভেঙেছে, কিন্তু সে কেন ভাঙল? শ্রাবণী ঘর থেকে বের হয়। উদ্দেশ্য অয়নদের বাড়ি। সে শুধু জানতে চাইবে। শ্রাবণী অয়নদের দরজায় নক করে। কি হবে? চোখ রাখতে নেহা দরজা খোলে। নেহা তার মাকে বলে, মা, শ্রাবণী ভাবি এসেছে। মা দাঁতে দাঁত চেপে বললেন, ওই মেয়ে তোর ভাবি হইল কেমনে? নেহাকে ধাক্কা দিয়ে মা দরজা খোলেন। এরপর শ্রাবণীর হাত ধরে টেনে তাকে বাইরে বাগানে নিয়ে যান। বলেন, তুমি এখানে কেন এসেছো নির্লজ্জ মেয়ে? শ্রাবণী বলে, আমি অয়নের সাথে দেখা করতে চাই। কোন মুখে দেখা করবে তুমি? এক ফোঁটা লজ্জাও কি তোমার নাই? এত মিথ্যাবাদী, এত ধোঁকাবাজ মানুষ কিভাবে হতে পারে? আমার দোষটা কি একটু বলবেন? তুমি ধর্ষিতা। 10-12 জন মিলে যেই মেয়ের সাথে শুইছে, যেই মেয়ের পেটে বিয়ের আগেই বাচ্চা হয়, সেই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব? আমি কি দুনিয়ায় আর মেয়ে নাই? শ্রাবণীর বলতে মন চায় এসব মিথ্যা কথা, কিন্তু সে বলে না, ফিরে চলে আসে। ধর্ষিতাকে কেউ নিজের ইচ্ছা করে হয়? ধর্ষিতার বিয়ে হয় না। বিয়ে হলেও খুব কমই ভালো জায়গায় বিয়ে হয়। কিন্তু যে ধর্ষক, তার তো বিয়ে হয়, সুখেই থাকে, বুক ফুলিয়ে হাঁটে। একটা মেয়ে কেন বিনা দোষে শাস্তি পায় সে জানে না। সৌভিকের সাথে যেদিন তার বিয়ে, তার 2 দিন আগে তাদের বাসায় ডাকাতি হয়। স্বর্ণ গয়না যা ছিল সব ডাকাতরা নিয়ে যায়। সেদিন ঈশানা, অভিক আর মা বাড়িতে ছিল না, নানির বাড়িতে গিয়েছিল নানিকে আনতে। বাসায় তার বাবা, দাদা, দাদি ছিল। শ্রাবণী বারবার না করছিল যেন ডাকাতরা তাদের টাকা পয়সা না নেয়। তার আগে একজন ডাকাত তাকে মারধর করে, এরপর সব নিয়ে চলে যায়। কিন্তু পরদিন কে বা কারা রটিয়ে দিল, ডাকাতরা এসে শ্রাবণীর সম্ভ্রমহানি করেছে। এরপর সত্য মিথ্যা যাচাই না করে সৌভিকের বাবা বিয়ে ভেঙে দিল। তখন শ্রাবণী অনেক কেঁদে কেঁদে বলেছে এসব কিছুই হয়নি, কিন্তু কেউ বিশ্বাস করেনি। গ্রাম অঞ্চলে এই কথা রটলে আর কি কারো সহজে বিয়ে হয়? যদি প্রমাণ হয় যে এটা মিথ্যা, তবুও বিয়ে হয় না। সৌভিকের বাবা তখন বলল বিয়ে হবে যদি 10 লক্ষ টাকা দেয়। শ্রাবণীর বাবা এভাবেই দিন কাটে, মাস কাটে বেদনা নিয়ে। সে মানসিকভাবে ভেঙে পড়েছিল, খুব অসুস্থ হয়েও পড়েছিল। বাবা ঢাকা আনেন তাকে চিকিৎসার জন্য। এখানে খালামণির বাসায় বেশ কিছুদিন থাকে। আর গ্রামে ছড়িয়ে যায় অন্য খবর, শ্রাবণী নাকি অন্তঃস্থতা, তাই বাচ্চা নষ্ট করতে ঢাকা গেছে। এই ঘটনা আরও ডালপালা ছড়িয়ে রটে যায়। শ্রাবণী গ্রামে ফিরে আর ঘর থেকে বের হতো না। কত মরণ কামনা করেছে নিজের, তার হিসাব নেই। তখন কোনো বিয়েই আর আসত না। পরে বাবা সকলকে নিয়ে শহরে চলে আসে। এখানে শ্রাবণী ভার্সিটিতে ভর্তি হয়। মনে মনে ঠিক করে কোনো দিন বিয়েই করবে না। বিনা দোষে যে তাকে দোষী ভাবে, তাকে আবার বিয়ে করা যায় না। এরপর বাবা বেশ কিছু পাত্র দেখেছে, কিন্তু শ্রাবণী বিয়ে ভেঙে দিয়েছে। এই প্রথম 4 বছর পর শ্রাবণীর কাউকে ভালো লেগেছিল। মনে হয়েছিল এই ছেলেটা সৌভিকের মতো নয়, একে ভরসা করা যায়। কিন্তু শ্রাবণী বাড়ি ফিরে আসে। একটু পরে অয়নের বাবা শ্রাবণীর বাবাকে ফোন করে বলেন,
দেখেন, এই বিয়ে হবে না। আমরা তো বলেছি, দয়া করে আর কাউকে পাঠিয়ে ঝামেলা করবেন না। আমার ছেলের জন্য হাজার হাজার বিয়ের প্রপোজাল আসে, বুঝেছেন? মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত কি। আমি চাইছিলাম একটা সংসারী মেয়ে, তাই আপনার মেয়েকে পছন্দ করেছিলাম। কিন্তু আপনারা আমাদের ধোঁকা দিয়েছেন, অনেক কথা লুকিয়ে রেখে বিয়ে দিতে চেয়েছেন, যেটা অন্যায়। তবুও আমরা কিছু বলিনি। কিন্তু এরপর যদি আপনার মেয়ের হয়তো কোনো দোষ নেই, কিন্তু তবুও আমরা চাই না। বাবা ফোন নামিয়ে রাখে, কথা শেষ না হতেই। সেদিন বিকালে ল্যান্ডফোনে আবার অয়ন কল করে। বাবা ফোন তুলে ইচ্ছে মতো গালিগালাজ করে অয়নকে। বলে, বাবা মা দিয়ে অপমান করে শান্তি হয়নি, আবার নিজে ফোন করেছ? অনেক সহ্য করেছি, আর না। আমার মেয়েকে 1 সপ্তাহের মধ্যে আমি অন্য জায়গায় বিয়ে দেব। এবার যদি তোমার বাবা মা চায়ও, তবুও আমি তোমার সাথে আর বিয়ে দেব না। আমার মেয়ে নির্দোষ, আমি আর তাকে অপমানিত হতে দেব না। বাবা শ্রাবণীর বিয়ে ঠিক করে তার খালাতো ভাই রূপকের সাথে। শ্রাবণীর ফুপুও অনেক আগে থেকেই শ্রাবণীকে বউ করে নিতে চায়, কিন্তু তার ছেলের নেশা করার অভ্যেস থাকায় বাবা রাজি হয়নি। এখন অবশ্য এসব আর করে না। রূপক যথেষ্ট ভালো হয়ে গেছে, আবার বিয়ের কথা বলার সাথে সাথেই রাজিও হয়ে গেছে। বাবা রূপকের প্রশংসা করেন, কিন্তু তিনি তো আর জানেন না শ্রাবণী ধর্ষিতা হয়েছে। এই গুজব রূপকই সবার কাছে ছড়িয়েছিল, এবং অয়নের মায়ের কাছেও এই কথাটা তারাই বলেছে বিশ্বাস না হয় গ্রামে খোঁজ নিয়ে দেখেন। সবটাই করেছে প্রতিহিংসায়, কারণ সে শ্রাবণীকে অনেক ভালোবাসা সত্ত্বেও তার মায়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল শ্রাবণীর বাবা। একবার বিয়ে হলে সব শোধ সে তুলবে। শ্রাবণী তার বাবাকে রিকোয়েস্ট করে তার একটু টাইম দরকার, কিন্তু বাবা শোনেন না। বলেন, কালকের ভেতরে আমি তোর বিয়ে দেব, তোর ফুফু এটাই জানে, কোনো কথা হবে না। শ্রাবণীও কাঠের পুতুলের মতো সবটা মেনে নেয়। এছাড়া আর কি বা করার আছে তার? এদিকে অয়ন শ্রাবণীকে মেসেঞ্জারে মেসেজের পর মেসেজ দিচ্ছে, কিন্তু শ্রাবণী তো অনলাইনে আসে না। তার মা বাবা যখন বিয়ে হবে না বলল, তখন অনেক প্রতিবাদ করেছে। এক পর্যায়ে রাগারাগি করে ফোনটাও ভেঙে ফেলেছে। সেটাই ছিল সবচেয়ে বড় ভুল। এখন অন্য নম্বর দিয়ে কল করেছে, কিন্তু শ্রাবণী ওঠায়নি। সেভাবে আগামীকাল শ্রাবণীদের বাসায় যাবে, কিন্তু সে তো আর জানে না কালকেই শ্রাবণীর বিয়ে। শ্রাবণীর আজ রূপকের সাথে বিয়ে। বাবা মূলত অয়নদের পরিবারের উপর রাগ ও আক্রোশ থেকেই এমনটা করছে, কিন্তু এর ফল তো শ্রাবণীকেই ভুগতে হবে। বিয়েতে হাতে গোনা কয়েকজন লোক উপস্থিত। খুড়তো ভাই রূপক, চাচা, চাচি, চাচাতো বোন, নানি আর শ্রাবণীদের পরিবারের মানুষজন তো আছেই। ফুপু ঈশানা আর বিধিকে ডাকলেন, ওই মাইয়াদের তোরা কাফার একটু হলুদ বাটা দিয়ে গোসল করাই দিতে পারোস না? বিয়ে তো হইব 11টা-12টায়, এত ঝিম্মাইরা আসোস কেন সবাই? অনিচ্ছা সত্ত্বেও ঈশানা আর বিধি গিয়ে শ্রাবণীর গায়ে একটু হলুদ লাগালো। শ্রাবণী অনেক চেষ্টা করছে না কেঁদে থাকার, কিন্তু পারছে না। ফুপু গোসলখানার কাছে এসে বলল, কিরে তুই কান্দিস কেন? আমার ছেলেরে কি তোর ভালো লাগে না? শ্রাবণী চোখের পানি মুছল। শোনো মাইয়া, তোরে যে ঘরে নিতাসি এটাই তোর ভাগ্য। সবাই কইব আর কি দুনিয়ায় মেয়ে পাও নাই, শুধু ভাইয়ের সম্মান বাঁচাইতে তোরে নিতাসি, বুঝছস? শ্রাবণী কিছুই বলল না। ফুপু অগ্নিদৃষ্টি নিয়ে চলে গেল। শ্রাবণীর নানি কাঁদছেন। শ্রাবণীর কানে আওয়াজ আসছে, তিনি শ্রাবণীর দাদিকে বলছেন, আমার নাতনিকে এতটাই ফেল না, ওরে একটানে গাঁজাখোরের সাথে বিয়ে দিতেছেন আপনারা? দাদি চুপ করে বসে আছে। রূপককে এখন ভালো হয়ে গেছে, কে জানি সত্যি কিনা। কুকুরের লেজ কি এত সহজে সোজা হয়? রূপক তার নাতি, তাই তিনি তেমন কিছু বলতে পারছেন না। তার মেয়ে মনে হয় কষ্ট পাবে। আবার শ্রাবণীর জন্য চিন্তা হচ্ছে, কে জানে কপালে মেয়েটার কি আছে। শ্রাবণীর গোসল শেষ। একটা লাল শাড়ি পরানো হয়েছে তাকে, কোণে যেমন পরে। এমন সময় রূপক এলো, বলল, শ্রাবণী একটু শোনো তো। শ্রাবণী অনিচ্ছুক হওয়া সত্ত্বেও এগিয়ে গেল। কি বললে? মা কিছু বললে মন খারাপ করিস না, মা তো একটু রাগে, জানিসই তো। শ্রাবণী হ্যাঁ সূচক মাথা নাড়ল। তুই তো আমাকে বিয়ে করতে রাজি হলি না প্রথমে, তো আমার মায়ে বিয়ের প্রস্তাব দিয়েছিল, এখন তো সেই আমার সাথেই। রূপক তাচ্ছিল্যে ভরে হাসল। শ্রাবণী মাথা নিচু করে ঘরে ঢুকল। মা জিজ্ঞেস করলেন, রূপক এখন কোথায় যাচ্ছিস? রূপক বলল, কাজ আছে, বলে সে ঘর থেকে বেরিয়ে চলে গেল। গন্তব্য শ্রাবণীদের বাসায়। এই 2 দিনে সে শ্রাবণীকে যে কত শত কল দিয়েছে তার হিসাব নেই, কিন্তু শ্রাবণী ফোন ওঠায়নি। শ্রাবণী কি তার উপর রেগে আছে? এই কয়েকদিনের মধ্যেই শ্রাবণী তার মনে অনেকখানি জায়গা নিয়ে নিয়েছে। কালকের রাতটা যে কত কষ্টে পার করেছে। রূপক শ্রাবণীদের বাসার সামনে এসে সে গাড়ি থেকে নামল। ভেতরে যাওয়া কি ঠিক হবে? আচ্ছা, বিয়ে তো ভেঙে গেছে, তবুও বাড়িটা এখনও সাজানো কেন? রূপক কিছুই বুঝতে পারছে না। হঠাৎ দোতলা থেকে ঈশানা রূপককে দেখতে পেল। ভাগ্যিস অন্য কেউ দেখেনি। ঈশানা দৌড়ে নিচে এলো। ভাইয়া, আপনি তাহলে এসেছেন? চলুন ওই সাইডে চলুন। তুমি এভাবে সাজগোজ করে আছো কেন? ঈশানা দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ আপুর বিয়ে আজকে।
কি বিয়ে মানে কি বলছো এসব? ঠিকই বলছি ভাইয়া, আপু আপনাদের বাসায় গিয়েছিল তখন আপনি কই ছিলেন? রূপক অবাক হলো খুব। শ্রাবণী তার বাড়িতে গিয়েছিল? সে তো জানেই না। ঈশানা বলল, ভাইয়া প্লিজ আপনি আপুকে নিয়ে পালিয়ে যান। কী সব বলছো? পালাবো কিভাবে? আমি তো শুধু শ্রাবণীর সাথে কথা বলতে এসেছি। ও কেন আমার ফোন ধরছে না, মেসেজও দেখছে না? ও শুধু কথা বলতে এসেছেন? তাহলে চলে যান, কথা বলা যাবে না এখন। রূপক বলল, দেখো আমি ভেবেছিলাম তোমার বাবার সাথে কথা বলে তার রাগ ভাঙাবো, আমার বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবো যে শ্রাবণীর তো কোনো দোষ নেই, তারপর আবার বিয়ে নিয়ে কথা বলবো। কিন্তু তোমার বাবা যে এখনই অন্য জায়গায় ওর বিয়ে দিতে চাইবে তা কে জানতো? আর আমি এখন ওকে নিয়ে পালাবো কিভাবে? সেটা তো সম্ভব না। ঈশানার একটু কষ্ট লাগলো, বলল, আচ্ছা ভালো থাকবেন। ঈশানা দোতলায় ফিরে গেল। রূপকও ফিরে যেতে লাগলো, কিন্তু তার মনে হচ্ছে তার পা কেউ মাটিতে আটকে দিয়েছে। কেমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে তার। 24 বছরের জীবনে এমন অনুভূতি এর আগে হয়নি। সে কিছু ভুল করছে, কিন্তু পালিয়ে বিয়ে করা কি সম্ভব? গাড়িতে বসেও তার মন কেমন করতে লাগলো। শ্রাবণীর অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, বিশ্বাসই হচ্ছে না। সে তো শ্রাবণীকে নিজের বউ ভাবা শুরু করে দিয়েছিল। কত কি প্ল্যান করা হয়ে গিয়েছিল। বিয়ের শাড়ি গয়না সব তাদের বাড়িতে পড়ে আছে। বিয়ের শাড়ি এটাও শ্রাবণীর পছন্দে কেনা। সে আর শ্রাবণী শপিং মলে গিয়ে আগে একটা শাড়ি পছন্দ করেছে। পরে যখন বিয়ের শপিং করতে রূপকের পরিবার মলে এসেছিল, তখন জোর করে রূপকও সাথে এসেছিল এবং আগের দিনের পছন্দ করা শাড়িটাই কিনেছিল। রূপক তার ফোন বের করল। শ্রাবণীর একটা ছবি আছে হাতে সূর্যমুখী ফুল নিয়ে। সে ছবিটা ডিলিট করার কথা ভাবল। অন্য কারো বউয়ের জন্য মায়া বাড়িয়ে লাভ কি? হঠাৎ গাড়ির ভিউ মিররে দেখতে পেল একটা মেয়ে দৌড়ে আসছে। বুঝতে দেরি হলো না, এটাই শ্রাবণী। সে ড্রাইভারকে বলে গাড়ি থামালো। এরপর শ্রাবণীর কাছে গেল। শ্রাবণী তার সামনে দাঁড়িয়ে শুধু কাঁদতে লাগল। রূপকের মনে অনেক প্রশ্ন থাকলেও সে কিছুই বলতে পারল না, শুধু তাকিয়ে রইল। এই 2 দিনেই কি অবস্থা হয়েছে মেয়েটার। চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে, কাঁচা হলুদের মতো। গায়ের রং কেমন ধূসর দেখাচ্ছে। রূপক বলল, তোমার এই অবস্থা কেন? শ্রাবণী চিনতেই পারছি না আমি। তোমাকে তুমি ছেড়ে চলে গেছো তাই। শ্রাবণী কাঁদতে থাকে। রূপক লক্ষ্য করে তার চোখের জল জমেছে। সে বলল, গাড়িতে ওঠো। শ্রাবণী বিনা বাক্য ব্যয়ে গাড়িতে উঠল। গাড়ি চলতে শুরু করল, অথচ দুজনের কারোরই এমনটা করার ইচ্ছে ছিল না। যখন ঈশানার মুখে শুনেছিল রূপক এসেছে, তখন শুধু এজন্যেই নিচে নেমেছে যে সে রূপককে জিজ্ঞেস করবে কেন তাকে রিজেক্ট করল, তার অপরাধ কী ছিল। কিন্তু নিচে এসে যখন দেখল রূপকের গাড়ি চলে যাচ্ছে, তখন নিজের অজান্তেই সে পিছন পিছন ছুটতে লাগল। আর রূপককে দেখে তো সব উল্টোপাল্টা হয়ে গেল। গাড়িতে রূপক বলল, এখন কি করব? আমাকে গাড়ি থেকে নামিয়ে দিবে নাকি? শ্রাবণীর চোখে পানি টলমল করছে। রূপক দীর্ঘশ্বাস ফেলল। এই 7 দিনে এই মেয়েটার জন্য এত মন পড়ছে। মানুষ নাকি 5-6 বছর একে অপরকে ভালোবেসে তারপর ছেড়ে চলে যায়। সে শ্রাবণীকে জিজ্ঞেস করল, কেন তুমি আমার কল ধরনি? শ্রাবণী বলল, আমি তো তোমার নম্বরে অনেক কল দিছিলাম, বন্ধ ছিল। আরে আমার ফোন তো ভেঙে গিয়েছিল। এরপর সেই ভাঙা ফোন দিয়ে কি করছি আমি জানি না। আমি তোমাকে নেহার ফোন থেকে অনেকবার ফোন করেছি। ওটা তুমি ছিলে? আমি বুঝিনি। খানিকটা গিয়ে রূপক বলল, তুমি গাড়িতে বসো, আমার একটু দরকার আছে। রূপক গাড়ি থেকে নেমে তার বাবাকে ফোন করল। কী রে রূপক, ফোন ধরছিলি না কেন? কাল তুই সাইলেন্ট ছিলি, কোথায় আছিস? বাবা, শ্রাবণীর তো কোনো দোষ নেই, ও কেন খামোখা এত কষ্ট পাবে? হঠাৎ এসব কেন বলছিস? আমি ওকে বিয়ে করতে চাই বাবা। রূপকের বাবা আনিস চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে বললেন, ওরা আমাদের কাছে অনেক কথা লুকিয়েছে। মানছি মেয়েটা একটু কষ্ট পাবে, কিন্তু তার কোনো দায়বদ্ধতা নেই যে ওকে বিয়েই করতে হবে। আছে কিসের দায়বদ্ধতা? ভালোবাসার? বাবা, ওকে তুই চিনিসই মাত্র 7-8 দিন হলো। কাউকে ভালোবাসতে এর চেয়ে বেশি সময় লাগে? আমার মনে হয় না। আমি যদি পারমিশন না দেই তবুও কি তুই ওকে বিয়ে করবি না? না, তোমার বিরুদ্ধে গিয়ে আজ আমি কোনো কাজ করিনি। তুমি যা বলবে তাই হবে। রূপকের গলা ধরে আসে। বাবা বলেন, বেশ, তাহলে। কথা শেষ করার আগেই রূপক বলল,
মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে বাবা, শুধু মেয়েটা পাচ্ছে। রূপক কোনো রকম চোখের পানি আটকায়। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোকে শেষ কবে কাঁদতে দেখেছি আমি জানি না, ছোটবেলায় দেখেছি মেবি। ক্লাস 7-এ যখন তোকে ক্যাডেট কলেজে রেখে এলাম অত দূরে, সেদিনও তুই আমার সামনে চোখের পানি ফেলিসনি। কিন্তু আজ যেদিন বললাম এই বিয়ে হবে না, সেদিন থেকেই দেখছি তুই ঠিকমতো খাচ্ছিস না, কথা বলছিস না। রূপক দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। বাবা আবার বললেন, ঠিক আছে, বিয়ে করে ফেল, আমি পারমিশন দিলাম। শ্রাবণীর বাবার সাথেও আমি কথা বলবো। শুভকামনা। রূপকের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ে। শ্রাবণী গাড়ির জানালা দিয়ে দেখতে পায় ছেলেটার চোখে পানি, কিন্তু মুখে এক চিলতে হাসি, ভারী অদ্ভুত। সে বেরিয়ে আসে, জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? রূপক বলল, চলো যাই। এদিকে শ্রাবণীদের বাসায় তোল পার শুরু হয়ে গেছে। শ্রাবণীর ফুপু বললেন, এমন কলঙ্কিনী মাইয়াকে ঘরে তুললেও মানুষ আমারে ছিছি করে, তবু আমি ভাইয়ের সম্মানের দিকে যাইয়া আর কি, মাইয়া কিনা বিয়ের আসর থেকে পালায়া যায়। মা বলেন, ভালোই হইছে পালাইছে, এই নেশাখোরের সাথে বিয়ে হলে সারা জীবন কপাল চাপড়ানো লাগতো। রূপক আর শ্রাবণী কাজী অফিসে এসেছে। শ্রাবণী অবাক হয়ে তাকিয়ে রইল। এরপর শ্রাবণী জিজ্ঞেস করল, এখানে কেন এসেছি? মানুষ কাজী অফিসে কেন আসে? শ্রাবণী চোখ বড় বড় করে তাকিয়ে রইল, তার বিশ্বাস হচ্ছে না কিছুই। বলো না কেন এসেছি। বলবো না, কারণ তুমি তো বুঝেছ, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। রূপক শ্রাবণীর কাছে এসে কানে কানে বলল, আমি তোমাকে বন্দি করে ফেলব, আমাকে ছেড়ে আর কোথাও যেতে পারবে না, সেই ব্যবস্থাই করতে এসেছি এখানে। শ্রাবণী একটু কেঁপে উঠল। এই কাঁপুনি সুখের, প্রশান্তির। রূপক তার কয়েকজন বন্ধুকে ফোন করল, আসতে বলল। শ্রাবণী ঈশানাকে ফোন করল। ঈশানা চেঁচিয়ে বলতে লাগলো, আপু আমি আসতে চাই। শ্রাবণী জায়গার নাম বলল। রূপক বলল, তাহলে নেহাকেও আসতে বলি। এরপর দুজন অপেক্ষা করতে লাগলো সবার জন্য। শ্রাবণীর দিকে তাকিয়ে রূপক হঠাৎ বলল, আচ্ছা এই শাড়ি তোমাকে কি ওই বরপক্ষ দিয়েছিল? আমার ফুপি। তাহলে এই শাড়ি পরে তো বিয়ে করা যায়? যাবে না কেন? ইস, কিছু মনে হয় বুঝো না। শ্রাবণীকে ওখানে দাঁড় করিয়ে কাছের একটা বাজার থেকে শাড়ি কিনল, ওড়না কিনল। ফিরে আসার সময় কয়েকটা বেলি ফুল আর রজনীগন্ধা আর গোলাপের মালা কিনল। শ্রাবণী পাশে একটা বাড়িতে গিয়ে শাড়ি বদলে আসলো, ফুলের গয়নাও পরল। ততক্ষণে রূপকের বন্ধুরাও চলে এসেছে। শ্রাবণীকা দেখে রূপক স্তম্ভ হয়ে তাকিয়ে রইল। কি সুন্দর লাগছে! মানুষের মন ভালো থাকলে চেহারাও সুন্দর দেখায়, আর মন খারাপ থাকলে হাজার সাজলেও দুঃখী দুঃখী লাগে। সবার শেষে উপস্থিত হল নেহা আর ইপসিতা। সাজগোজ করতেই মূলত এই দেরি। ইপসিতা শ্রাবণীর যাবতীয় পরিচয়পত্রের কপি আর ছবি নিয়ে এসেছে। নেহাও সেম। ওদের জন্য সবাই ওয়েট করছিল। এরপরে ঘটনা খুবই দ্রুত ঘটল। কয়েক মিনিটের মধ্যেই দুজন স্বামী স্ত্রী হয়ে গেল। শ্রাবণীর কাছে সবটাই স্বপ্নের মতো লাগছিল। খুব ভয় হচ্ছিল, যদি এখন ঘুম ভেঙে রায়। শ্রাবণী মনে মনে দোয়া করল, যদি এটা স্বপ্ন হয় তবু যেন এই স্বপ্ন কোনো দিন না ভাঙে। এরপর শুরু হলো ফটো সেশন। কত কায়দায় যে ছবি তোলা হলো। ছবি তোলার পর্ব শেষ করে সবাই রেস্টুরেন্টে গেল। হইচই, খাওয়া দাওয়া সব কিছুর পর যখন চুকল, তখন রূপক বলল, আচ্ছা শ্রাবণী, এবার তো বাসায় যেতে হবে। নেহাও বলল, হ্যাঁ ভাইয়া, আমি আসার সময় মা সন্দেহ করেছে, তোমার তাড়াতাড়ি বাসায় যাওয়া উচিত। শ্রাবণী লজ্জার মাথা খেয়ে বলল, আমি কোথায় যাব? নেহা বলল, ভাবি, এখন তোমাকে নিয়ে বাসায় গেলে বড় ভাইয়া, মা আর বড় ভাবি তোলপাড় করে ফেলবে। আগে আমরা যেই ধীরে সুস্থে মাকে বোঝাই, দেন তুমি যেতে পারবে। শ্রাবণী রূপকের দিকে তাকালো। রূপক বলল, আচ্ছা শ্রাবণীকে পৌঁছে দেই ওদের বাসায়। ঈশানা বলল, দরকার নেই ভাইয়া, আপনি বাসায় যান, আমাদের বাসায় সবই ঠিকঠাক। শ্রাবণী মনে মনে ঈশানাকে একটা গালি দিল। রূপক শ্রাবণী আর ঈশানাকে একটা সিএনজিতে উঠিয়ে দিল। বলল, অনেক বাতাস, তুমি ওড়না গায়ে পেঁচিয়ে বসো। শ্রাবণী তাকিয়ে রইল। তার খুব মন চাইছে রূপকের সাথে যেতে। অপমান করলে করবে, শাশুড়ি তো মায়ের মতোই, একটু বকুনি না হয় খেত, তবুও তো রূপকের সাথে থাকতে পারত। রূপক সিএনজিওয়ালাকে বলল, একটু সাবধানে চালাবেন মামা। রূপকের বন্ধুরা মজা করতে লাগলো, হ্যাঁ রে ভাই, সাবধানে চালাবে, এবার তুই যা। গাড়ি ছেড়ে দিল। রূপক আবারও চেঁচিয়ে বলল, একটু সাবধানে যাইও। শ্রাবণী আর ঈশানা বাসায় ফিরল সন্ধ্যায়। মা শ্রাবণীকে দেখে জড়িয়ে ধরলেন। শ্রাবণী ভেবেছিল সবাই তাকে বকবে, কিন্তু কেউই কিছু বলল না, শুধু বাবা তার সাথে কথা বলল না। রাতে শ্রাবণী শুয়ে আছে আর ঈশানা বসে বসে হাসছে। আহ, এর নাকি সমস্যা দোস্ত, তোমার জন্য দুঃখ লাগছে আপু, কি পোড়া কপাল তোমার। কই তুমি এখন রূপক ভাইয়ার বুকে শুয়ে রোম্যান্টিক আলাপ করতা, আর তোমার এখন আবার বকবকানি শোনা লাগতেছে। চুপ থাক ফাজিল মেয়ে। শ্রাবণী পাশ ফিরে শয়, ফোনের দিকে তাকায়।
রূপকের মা কি সবটা জেনে গেছে নাকি? কোনো ঝামেলা হচ্ছে না তো? আসলেই রূপকের মা সবকিছু জেনে গেছে। তিনি প্রথমেই সন্দেহ করেছিলেন, আর এখন নেহাকে চেপে ধরতেই নেহা ভয়ে সবকিছু বলে দিয়েছে। মা প্রচণ্ড রাগারাগি করছেন। এই ধর্ষিতা অপবিত্র মেয়েরে আমি আমার ঘরের জায়গা দিব না, কিছুতেই না। ও যদি এখানে আসে তাহলে আমি চলে যাব। রূপকের ভাইয়াও খুব চেঁচামেচি করছে। এত সাহস তোকে কে দেয় রূপক? পরিবারের মান সম্মানের কথা ভাবিস না একবারও? সদার এত চেঁচামেচি। বাবা এসে থামালেন, বললেন, রূপক তুই ঘরে যা। রূপক ঘরে এসে হাঁপ ছেড়ে বাঁচল। শ্রাবণীকে ফোন করল। শ্রাবণীর সাথে সাথেই ফোন ধরল, যেন ফোন হাতে নিয়েই বসেছিল রিসিভ করার জন্য। কে সূর্যমুখী, কি করছো? তোমার কথাই ভাবছি। পরদিন সকালে শ্রাবণীদের বাসায় এলো রূপক আর রূপকের বাবা। শ্রাবণীর বাবার মনে যতটুকু রাগ ছিল তার সবটাই মুছে গেল। বাবা রূপককে বললেন, তুই আর বৌমা চট্টগ্রাম চলে যা। তুই বৌমাকে নিয়ে যাবার ব্যবস্থা কর। তোর মা এখন কিছুতেই মানবে না, ও বাড়িতে কিছুতেই শ্রাবণীকে ঢুকতে দেবে না। তোরা কিছুদিন চোখের আড়ালে থাকলে তোর মায়ের রাগ পড়বে। রূপক বলল, আচ্ছা, আমি কাল শ্রাবণীকে নিয়ে চলে যাব। শ্রাবণী ব্যাগটা গুছিয়ে রাখছে, এমন সময় তার ফোনে কে যেন কল করলো, আননোন নাম্বার। ওঠাতে না ভেবেও শ্রাবণী ফোন ওঠালো। ওপাশে রূপকের কণ্ঠ শোনা গেল, কিরে শ্রাবণী, কেমন আছিস? তোর ক্যাপ্টেন সাহেব কেমন আছে? শ্রাবণী ভয় পেয়ে গেল। রূপকের গলা শুনেই বোঝা যাচ্ছে সে নেশা করেছে। শ্রাবণী বলল, আমাকে আর বিরক্ত করবেন না প্লিজ, আমার বিয়ে হয়ে গেছে। রূপক অদ্ভুতভাবে হাসল। তাই নাকি? সেই হাসি শ্রাবণীর মনে ভয় ধরিয়ে দিল। তবুও শ্রাবণী নিজেকে স্বাভাবিক রাখল, তার তো ভয় পেলে চলবে না। অবশেষে সবার থেকে বিদায় নিয়ে রূপক আর শ্রাবণী রওনা হলো পাহাড়ের রাজ্য চট্টগ্রামের উদ্দেশ্যে। অনেকক্ষণ জার্নি করে শ্রাবণী একদম ক্লান্ত হয়ে গেছে। সে রূপকের কাঁধে মাথা রেখে কখন যে ঘুমিয়ে পড়েছে আর ওঠার নাম নেই। রূপকের ডাকে তার ঘুম ভাঙল। রূপক বাইরের দিকে ইশারা করে বলল, দেখো প্রায় চলে এসেছি। শ্রাবণী বাইরে তাকিয়ে অবাক হয়ে গেল। রাস্তার একপাশে সারি সারি পাহাড়, কোনোটা উঁচু কোনোটা নিচু, আর অন্য পাশে একটু ঢালু জায়গা, একটা খাল, তারপরে আবার পাহাড় দেখা যাচ্ছে। শ্রাবণী সমতলে বড় হওয়া মেয়ে, হঠাৎ এত পাহাড় দেখে তার মনে একরকম অনুভূতি হলো। কত নাম না জানা পাহাড়ি গাছ, লতাপাতা, ফুল, সে শুধু তাকিয়ে রইল। সবকিছু ছবির মতো সুন্দর, তাই না? ক্যান্টনমেন্টে ঢুকলে দেখবা আরও সুন্দর। শ্রাবণী রূপকের হাত শক্ত করে ধরে বসে থাকে, যেন ছাড়লেই রূপক হারিয়ে যাবে। ওদের পৌঁছতে পৌঁছতে চারপাশ অন্ধকার হয়ে গেল। শ্রাবণী তাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। এটা এখন থেকে আমাদের বাড়ি। যতদিন আমি এই ক্যান্টনমেন্টে আছি ততদিন আমাদের বাড়ি। ঘুমোতে গিয়ে শ্রাবণীর একটু অন্যমনস্ক লাগতে লাগলো। বিয়ে হয়েছে বলেই মনে হচ্ছে না, শুধু দুটো সই পড়েছে। বিয়ে হয়ে কত জমকালো করে, কত মানুষ, হইচই, ওদের তো কিছুই হয়নি। শ্রাবণী বলল, রূপক, আমার মনে হচ্ছে না যে আমাদের বিয়ে হয়েছে। রূপক হাসল, বলল, মাকে যখন রাজি করাতে পারবো তখন বড় করে অনুষ্ঠান করব। রূপক শ্রাবণীর কপালে একটা চুমু খেল। শ্রাবণী একটু দূরে সরে গেল। রূপক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। শ্রাবণী বলল, তুমি নাকি আমার ছবি এঁকেছ, আগে দেখাও তো। রূপক ছবি আনতে পাশের ঘরে গেল। হঠাৎ শ্রাবণীর ফোনে একটা মেসেজ এলো। শ্রাবণী মেসেজ পড়ে চমকে উঠল। মেসেজ পাঠিয়েছে সৌভিক। লিখেছে, শ্রাবণী, পারিবারিক বাধার জন্য আমি তোমাকে হয়তো বিয়ে করতে পারিনি, কিন্তু মনে মনে তোমাকে স্ত্রী হিসেবে মানি। তাই তো দেখো, এখন আমি বিয়ের পিঁড়িতে বসিনি, কিন্তু তুমি ঠিকই নতুন কাউকে নিয়ে সুখে আছো। দোয়া করে সুখে থাকো। একটাই অনুরোধ, আমি মরে গেলে আমাকে দেখতে এসো। বেঁচে থাকলে তো আমার দিকে তাকাতেও তোমার ঘৃণা হবে, আমি জানি। আরও কিছু লেখা ছিল, কিন্তু শ্রাবণী সেটা পড়তে পারল না। রূপক রুমে চলে এলো। এই দেখো তো কেমন হয়েছে। শ্রাবণী তাকালো। কত যত্ন করে রূপক তার ছবি এঁকেছে, কিন্তু তার কেমন অদ্ভুত যেন লাগছে। রূপককে তো সে অনেক ভালোবাসে। সৌভিক নামে কেউ যে তার জীবনে ছিল সেটা তো সে ভুলে থাকতেই চেষ্টা করে। তবে কেন সৌভিক আজ মেসেজ পাঠালো? কই, 4 বছরে তো একবারও খোঁজ নেয়নি সে। যেদিন শ্রাবণী তার জন্য পালিয়ে গিয়েছিল সেদিনও তো তাকে পায়নি। তবে এখন যখন সে নতুন করে জীবন শুরু করতে চাচ্ছে, এ সময়ে এসে কেন এত বিপত্তি বাঁধাচ্ছে? না চাইতেও শ্রাবণীর মনে পুরনো স্মৃতিটা উঁকি দিচ্ছে। সৌভিক তার সাথে অনেক বড় অন্যায় করেছে। যখন পাশে থাকার দরকার ছিল তখন ছেড়ে চলে গেছে। এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। কিন্তু তবুও সৌভিক তার প্রথম ভালোবাসা ছিল। অনেক ভালো মুহূর্ত ছিল দুজনের। আজ হুট করে সেসব মনে পড়ছে।
রূপক অবাক হলো, খানিকটা ব্যথিতও হলো। শ্রাবণীর ছবিটা সে অনেক সময় নিয়ে বানিয়েছিল। সে ভেবেছিল শ্রাবণী ছবিটা দেখে খুব খুশি হবে, প্রশংসা করবে। কিন্তু শ্রাবণী কেমন যেন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। রূপক ছবিটা সরিয়ে রাখল। কিছু বলতে যাচ্ছিল, তার আগেই শ্রাবণী বলল, আমি ঘুমাবো, টায়ার্ড লাগছে, বলে সে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। রূপক তাকে জড়িয়ে ধরার চেষ্টা করলে সে খানিকটা বিরক্তি নিয়ে বলল, ছাড়ো, ঘুমাবো। রূপক বুঝতেই পারে না হঠাৎ ওর কী হলো। এর পরের দিন রূপক জিজ্ঞেস করে, তোমার কি কোনো কারণে আমার ওপর রাগ হয়েছে? শ্রাবণী বলল, আমার একটু সময় লাগবে। রূপক কিছুই বুঝতে পারে না, হঠাৎ এমন করছে কেন? কয়েকদিন আগেও তো সারাক্ষণ বলতো, তোমাকে ছাড়া বাঁচব না, তোমাকে ছাড়া বাঁচব না। শ্রাবণী ঘুম থেকে উঠে দেখে 8:30 বাজে। রূপক নেই। রান্নাঘরে গিয়ে দেখে রূপক তার জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে, একটা চিঠিও রেখে গেছে। তুমি খেয়ে নিও, আমার অফিসে কাজ আছে, ফিরতে সন্ধ্যা হবে। শ্রাবণীর চোখে পানি চলে আসলো। হঠাৎ নিজেকে অনেক অপরাধী মনে হতে লাগল। রূপক তার কত খেয়াল রাখে, কত ভালোবাসে, আর সে রূপককে প্রতিদানস্বরূপ কি দিচ্ছে? রূপকের লেখা চিঠিটা বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে সে অনেকক্ষণ। সে সময় তার বাড়ি থেকে ঈশানা ফোন করে। কথায় কথায় বলে, তুই অনেক ভাগ্য করেছিস, রূপক ভাইয়ার মতো স্বামী পেয়েছিস আপু, ভাইয়ার দিকে খেয়াল রাখিস। এটা শোনার পর থেকে শ্রাবণীর আরও কষ্ট লাগতে লাগল। এরপর সে রূপকের পছন্দের অনেকগুলো আইটেম রান্না করল, আর সারাক্ষণ রূপকের কথা মনে করতে থাকল। রূপক তো এখনও এটাই জানে যে সে ধর্ষিতা, তবুও সবার বিরুদ্ধে গিয়ে তার পাশে থাকছে, কোনো কটু কথা শোনাচ্ছে না। আর সে সৌভিকের একটা মেসেজ পেয়েই কেমন ব্যবহারটা করছে রূপকের সাথে, নিজেকে নিজেই বকতে থাকে শ্রাবণী। এরপর কখন যে সে ঘুমিয়ে পড়েছে আর খেয়ালই নেই। রূপক ঘরে এসে দেখে সব অন্ধকার হয়ে আছে। শ্রাবণী একটা বাতিও জ্বালায়নি। সে দীর্ঘশ্বাস ফেলে। শ্রাবণী কি তাকে ভালোবাসে না? এমন গুটিয়ে রাখে কেন নিজেকে? আসলেই কি শ্রাবণীকে বিয়ে করা ভুল হলো? রূপক শ্রাবণীর নাম ধরে ডাকতে থাকে। এরপর বেডরুমে এসে দেখে শ্রাবণী ঘুমিয়ে আছে। তার ডাকে ঘুম ভাঙে শ্রাবণীর। রূপক ঘরে বাতি জ্বালিয়ে দেয়। শ্রাবণী দেখে রূপক ইউনিফর্ম পরে আছে। কি সুন্দর লাগছে ওকে। রূপক বলে, কি হয়েছে তোমার, জ্বর নাকি? ছুঁয়ে দেখে, জ্বর নাকি? আছে আছে। কই? আমার মন জ্বরে পুড়ে যাচ্ছে। মানে কেন? আপনি যে দূরে দূরে থাকেন তাই। আমি দূরে দূরে থাকি নাকি তুমি? আমি চাইলে তোমায় আমাকে দূরে সরাতে হবে, জোর করে কাছে টানতে পারো না। রূপক বলে, তোমার সাথে তো একটা দুর্ঘটনা ঘটেছে, তাই ভাবলাম তোমাকে টাইম দেওয়া দরকার। শ্রাবণী বলল, আমার সাথে কোনো দুর্ঘটনাই ঘটেনি, সর্বদাই অপবাদ। শ্রাবণী রূপকের হাত দুটো ধরে, এরপর আবার বলে, আমি অন্যায় করেছি, তুমি আমাকে শাস্তি দাও, গুলি করে মেরে ফেলো। রূপক হেসে ফেলে, পাগল মেয়ে, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। শ্রাবণী রূপককে জড়িয়ে ধরে ফেলে। আমার সূর্যমুখীর আজকে কি হলো? আমি তোমাকে ভালোবাসি রূপক, আমিও অনেক অনেক ভালোবাসি তোমাকে। ওরা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। শ্রাবণী আর রূপকের দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু এমন সময় আবার সৌভিক মেসেজ পাঠায়, কল করে রিকোয়েস্ট করতে থাকে একবার দেখা করার জন্য। শ্রাবণী না করে দেয়, কিন্তু সৌভিক নাছোড় বান্ধা। সে জানায় শ্রাবণী দেখা না করলে সে আত্মহত্যা করবে, শুধু একবার দেখা করবে। বারবার সৌভিকের অনুরোধে শ্রাবণী রাজি হয়। শ্রাবণী রূপককে বলে তার বাড়ির জন্য মন খারাপ লাগছে, কতদিন সবাইকে দেখে না। রূপক বলল, আমরা কয়েকদিন পরেই যাই, এখন তো আমি যেতে পারবো না। শ্রাবণী বলল, আমি 2 দিনের জন্য যাই প্লিজ। রূপক একটু অবাক হয়, কিন্তু পারমিশন দেয়। শ্রাবণী সৌভিকের সামনে দাঁড়িয়ে আছে। কি চাও তুমি এতদিন পর? তোমার আমার কথা মনে আছে? শ্রাবণী চোখের পানি মুছে। আর সৌভিক, তুমি আমার নম্বর কই পেলে? নেক্সট টাইম আমাকে ফোন করবা না। আর সুসাইডের কথাই বা কেন বলছো তুমি? শ্রাবণী সৌভিককে অনেকক্ষণ ধরে বোঝায়, অনেকক্ষণ বকাবকিও করে, আর জানিয়ে দেয় এরপর সুসাইডের হুমকি দিলেই সে রূপককে জানিয়ে দেবে। শ্রাবণী বুঝতেও পারে না খানিকটা দূর থেকে কেউ তাদের ছবি তুলছে। রূপককে মেসেঞ্জারে একটা ফেক আইডি থেকে কেউ একজন মেসেজ দেয়, সময় থাকতে নিজের বউকে সামলান, না হয় আপনার বউ তার প্রাক্তন প্রেমিকের কাছে ফিরে যাবে। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। মেসেজের সাথে কয়েকটা ছবিও রয়েছে।
সেখানে শ্রাবণী আর সৌভিককে একটা পার্কের মধ্যে বসে থাকতে দেখা যাচ্ছে। শ্রাবণীর রূপকের কেনা দেওয়া শাড়ি, মানে ছবিটা ইদানিংয়ের। তাহলে কি সৌভিকের সাথে দেখা করার জন্যই শ্রাবণী বাড়িতে গেল? এখনও কি তাহলে ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে? রূপক শ্রাবণীকে ফোন করে জিজ্ঞেস করল, তুমি কি করছো? শ্রাবণী বলল, এভাবে বসে আছি। রূপক জিজ্ঞেস করল, কোথায়? কোথায় মানে? বাসায়। ও আচ্ছা, আমি ভাবলাম কোথাও ঘুরতে গেছো নাকি। না তো, কোথাও যাইনি, বাসা থেকে। রূপক দীর্ঘশ্বাস গোপন করল, এরপর কিছু না বলে ফোন নামিয়ে রাখল। শ্রাবণী একটু অবাক হল। রূপক তো এমন করে না, তাই সে আবার কলব্যাক করল। রূপক রিসিভ করে বলল, বলো। তুমি বলো, কি যে কথাটা বলতে ভুলে গেছো? কোন কথা? ভালোবাসি বলো। এখন বিজি আছি আমি। রূপক ফোন কেটে দিল। শ্রাবণী প্রথমে একটু কষ্ট পেল, এরপর হঠাৎ মাথায় এলো রূপক কোনোভাবে জেনে গেছে সে সৌভিকের সাথে দেখা করতে গিয়েছিল। শ্রাবণীর বুকটা ধক করে উঠল। সে রূপকের নম্বর ডায়াল করল তড়িৎ গতিতে, কিন্তু রূপক ফোন কেটে দিল। শ্রাবণী মেসেজ লিখল, আজকে হঠাৎ সৌভিকের সাথে দেখা হয়ে গিয়েছিল। রূপক সাথে সাথেই রিপ্লাই দিল, হঠাৎ দেখা হয়নি, বরং তুমি প্ল্যান করে গেছো। দেখা করতে যেতেই পারো, সমস্যা নেই, তোমার প্রেমিক মানুষ। শ্রাবণী আবার রূপককে ফোন করল, কি সমস্যা তোমার? শ্রাবণী, বললাম না, ব্যস্ত আছি। তুমি বলো। তুমি মিথ্যা বলছো, আমি জানি। রূপক, তুমি নিজে মিথ্যাবাদী তো, তাই সবাই যে নিজের মতো মনে করো। রূপক আর শ্রাবণীর কথা কাটাকাটি চলতে থাকে। এক পর্যায়ে ভুল বোঝাবুঝি হয় আর রূপক ফোন অফ করে দেয়। শ্রাবণী কি করবে বুঝতে পারছিল না। সে কিছুক্ষণ কাঁদে, এরপর সিদ্ধান্ত নেয় রূপকদের বাসায় যাবে। কিছুক্ষণ পর পৌঁছেও যায়। দরজা খোলে নেহা। নাকি দেখে চোখ বড় বড় করে বলে, ভাবি তুমি? ভাইয়া কই? সে সময় শ্রাবণীর শাশুড়ি আসেন। চোখ মুখ কুঁচকে বলে, এই মেয়ে, তুমি এখানে কি চাও? শ্রাবণী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমার ছেলের মাথা তো চিবিয়ে খাইছো, এখন আবার এখানে কার মাথা খেতে আসছো? শাশুড়ি আরও কিছুক্ষণ চেঁচামেচি করতে থাকেন। হঠাৎ তাকে অবাক করে দিয়ে শ্রাবণী এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে আর অঝরে ধারায় কাঁদতে থাকে। শাশুড়ি ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান। কি এমন বলছি যে এভাবে কাঁদতেছ? আমরা শাশুড়ি আরও কত কি বলি। শ্রাবণীর কান্না তবুও থামে না। এবার শাশুড়ির মন খানিকটা গলে যায়। তিনি শ্রাবণীর মাথায় হাত বুলিয়ে দেন। কি হয়েছে মা? রূপক আমাকে ডিভোর্স দিয়ে দিবে মা। এসব কি বলো? ছি, বিয়ে তো করলো সবার বিরুদ্ধে গিয়ে, বউই তখন মায়ের চেয়ে বড় হয়ে গিয়েছিল ওর কাছে। এখন আবার দুদিন না যেতে বউ ভালো লাগছে না। আর থাক তুমি, কেঁদো না, ওর ব্যবস্থা আমি করছি। এই নেহা, তোর ভাবিকে খেতে দে। রূপক ফোন ধরল। অসময়ে মা ফোন করেছ কেন? আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। তোর ফোন এতক্ষণ বন্ধ ছিল কেন? চার্জ ছিল না। মিথ্যুক, বউয়ের সাথে ঝগড়া করছিস? বাপের মতো ঝগড়াটে হয়েছিস। তোর বাপ যেমন হুড়হুড় করে আমার সাথে ঝগড়া করে, মা রূপকের কাছে তার বাবার দুর্নাম করতে লাগল। রূপক অনমনস্ক হয়ে শুধু ভাবছে, শ্রাবণী কি তার মাকে কিছু বলেছে? বাবা পাশ থেকে বলে উঠলেন, আহ রূপক, তোর মা যে কথা বলতে ফোন দিছে সেইটা বলো না, আমার দুর্নাম তুমি পরে করিও। ও হ্যাঁ রূপক, তুই এখন তোর বউয়ের কাছে মাপ চা, লাউডস্পিকারে দিতেছি আমি। মা, তুমি জানো না শ্রাবণী কি করেছে? কি করছে? রূপক বলতে গিয়েও থেমে গেল। শ্রাবণীর পক্ষ নিয়ে তার মা কথা বলছে, মানে মা শ্রাবণীর প্রতি দুর্বল হয়েছে। এখন যদি সে সৌভিকের কথা বলে প্যাচ লাগায়, তাহলে তো মা আবার আগের মতো হয়ে যাবে। এই কয়দিন সে মাকে অনেক বুঝিয়েছে। শ্রাবণীকে আসলে অপবাদ দেওয়া হয়েছে। আর যদি কিছু ঘটেও থাকে, তাতে তো শ্রাবণীর কোনো দোষ নেই। আল্লাহ না করুন, নেহার সাথে তো এমনটা ঘটতে পারত। তাহলে তখনও কি তুমি নেহার বিরুদ্ধে থাকতে? যাই হোক, রূপক তার মাকে সৌভিকের ব্যাপারে কিছু বলে না। মা তাড়া দেয়, কি করেছে শ্রাবণী? বল। রূপক দীর্ঘশ্বাস ফেলে বলে, কিছু করেনি মা। মা চেঁচে ওঠে, শুধু শুধুই তুই ওর সাথে এমন করলি। মেয়েটা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে, মাফ চা। রূপক বলে, আমার ভুল হয়ে গেছে শ্রাবণী, সরি। তার হঠাৎ মনটা খারাপ হয়ে যায়। শ্রাবণী কাঁদছে, এতটা রাগারাগি করা ঠিক হয়নি তাহলে। কিছুদিন পরে শ্রাবণীদের বাসায় আসে রূপক। শ্রাবণী রূপককে দেখে প্রচণ্ড খুশি হয়, কিন্তু হঠাৎ লক্ষ্য করে রূপকের সাথে রূপক আর সৌভিকও এসেছে। শ্রাবণী অবাক হয়ে তাকিয়ে রইল। রূপক বলল, ওরা তোমাকে কিছু সত্যি কথা বলতে এসেছে, যেগুলো তুমি জানো না। শ্রাবণী কিছুই বুঝতে পারল না। রূপক বলল, সৌভিক বিবাহিত, তার একটা মেয়েও আছে।
শ্রাবণী সৌভিকের দিকে তাকিয়ে রইল। সৌভিক মাথা নিচু করে তাকিয়ে আছে। রূপক ধমকালে সে সবটাই স্বীকার করে নেয়, জানায় আরও 4 বছর আগে সে বিয়ে করেছে। শ্রাবণীকে মেসেজ দিতে রূপক তাকে বলেছে এবং নাম্বারও রূপক জোগাড় করে দিয়েছে। এর জন্য রূপক তাকে টাকাও দিয়েছে। রূপকের প্ল্যান ছিল অন্য। সে শ্রাবণীর আর রূপকের সম্পর্কে ফাটল ধরাতে চেয়েছে, আর সৌভিকের প্রতি যেহেতু শ্রাবণীর একটু দুর্বলতা আছে, তাই সেটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তার প্ল্যান ছিল সৌভিক শ্রাবণীকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে এবং রূপকের থেকে দূরে সরানোর চেষ্টা করবে। এতে কাজ না হলে প্রেম চলাকালীন সময় শ্রাবণী আর সৌভিকের যেসব ছবি তোলা ছিল সেসব রূপককে দেখাবে, আর রূপক আর তার মাঝে শ্রাবণী নামে মিথ্যে অপবাদ রটিয়েছিল সেটাও রূপক স্বীকার করে। রূপক জানায় তার আর শ্রাবণীর বিয়ে ঠিক হবার পর রূপকেরাই রূপকের মাকে শ্রাবণীর নামে আজে বাজে কথা বলেছিল। তখনই রূপকের মা এরকম করেছিলেন, আর আজকে চেপে ধরতেই রূপক সবটা স্বীকার করেছে। শ্রাবণীর বাবা যেন আকাশ থেকে পড়লেন নিজের বোনের বিশ্বাসঘাতকতার কথা শুনে। রূপক আরও বলল, সৌভিকের খোঁজ নিতে গিয়ে সে জানতে পারে সৌভিক বিবাহিত। পরে সৌভিককে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সৌভিক সবটা স্বীকার করে। সৌভিক শ্রাবণীর কাছে ক্ষমা চায়। সে জানায় টাকার জন্য সে এমনটা করেছে। তার মেয়ের থ্যালাসেমিয়া, যার ফলে তার অনেক টাকার দরকার হয়। শ্রাবণী চোখের পানি মুছে বলল, তাহলে একজন পরিচিত হিসেবে সাহায্য চাইতে পারতেন, নিশ্চয়ই সাহায্য করতাম। কিন্তু আমার সংসার ভেঙে আপনি টাকা কামাবেন, এই কেমন চিন্তাধারা আপনার? সৌভিকের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। শ্রাবণী সৌভিককে ক্ষমা করলেও রূপককে ক্ষমা করতে পারে না, কারণ রূপক তার জীবনের 4টা বছর নষ্ট করেছে, আবার এখনও তার পেছনে পড়েই আছে। রূপক কিছু বলার আগেই শ্রাবণীর বাবা চেঁচে ওঠেন। তিনি রূপক আর তার মায়ের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। আপনজন হয়েও কিভাবে তারা এমন ক্ষতি করতে পারে? অনেক দিন পরের কথা। শ্রাবণী আর রূপক বসে আছে পাশাপাশি। শ্রাবণী বলল, দেখো রূপক, তুমি তো ওদের মুখে শুনছ আমি কেন দেখা করতে গিয়েছিলাম, তবুও তুমি আগের মতো আমার সাথে কথা বলো না। রূপক বলল, তুমি সবকিছু আমাকে কেন জানালে না প্রথমেই? আমি ভয় পেয়ে গেছিলাম, যদি সত্যিই ও সুসাইড করে ফেলে তাহলে তো আমি তোমার সামনে দাঁড়াতেও পারতাম না। তুমি ভাবতে আমাদের মধ্যে কি না কি ছিল, তাই ও এমনটা করেছে। শ্রাবণীর চোখে পানি চলে আসে। রূপক দীর্ঘশ্বাস ফেলে বলে, কাঁদছো কেন? শ্রাবণী, তুমি এত ভীতু হলে তো চলবে না। কত সমস্যা আসবে যাবে, আমরা দুজন একসাথে সামলাবো। তোমার নিজের সমস্যা বলতে কিচ্ছু নেই, বুঝলে? তোমার সমস্যা মানে তো আমারও সমস্যা, আমার সবটাই তো তুমি। শ্রাবণী রূপককে জড়িয়ে ধরে বলে, আমার ভুল হয়ে গেছে রূপক, আর কখনো আমি তোমার থেকে কিছু লুকাবো না। আমি তোমার উপর এখন আর একদমই রেগে নেই। ছাড়ো না, তুমি রেগে আছো আমি জানি, কারণ তুমি আমাকে আর সূর্যমুখী ডাকো না। রূপক হেসে ফেলে বলে, তুমি তো সূর্যমুখীর মতোই ব্যবহার করছো না। সূর্যমুখী প্রখর রোদেও সূর্যের দিকে নির্ভীক হয়ে মুখ তুলে রাখে, আর তুমি কেউ একজন সুইসাইডের হুমকি দিল অমনি ওই প্রতারকের কথা বিশ্বাস করলে। বললাম তো ভুল করেছি। খানিকক্ষণ পর রূপক বলল, সূর্যমুখী? কি বললে শুনতে পাইনি, আবার বলো। রূপক হেসে ফেলে, খানিকটা চেঁচিয়েই বলে, তুমি আমার সূর্যমুখী।